টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের রায় মার্টিনের 5টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো যেহেতু এই প্রশ্নোত্তর পর্বটি একটু লম্বা হবে, তাই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে এই প্রশ্নোত্তর পর্বটি দেখবে। তবে তারও আগে তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। আজকের আমাদের হচ্ছে বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি হবে হলিস্টিক কার্ড নিয়ে, অর্থাৎ এর আগে তোমাদের 25 নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে তোমাদের 50 নম্বর পরীক্ষা। তো তোমাদের এই সেট 1-এর প্রশ্নোত্তরের সাজেশন শুরু করার আগে একবার আমি তোমাদের সিলেবাসটা এবং তার নাম্বার বেরিয়ে নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কি রয়েছে। তো দেখো, প্রথমে তোমাদের নাম্বার বিভাজনটা কেমন থাকবে দেখো। দিল্লি সুলতানি যেটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন থাকবে, এবং 2টো 5 নম্বর প্রশ্ন এখান থেকে পেতে চলেছে তোমরা। মোগল সাম্রাজ্য, এখান থেকে তোমরা 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। নগর, বণিক ও বাণিজ্য, এই চ্যাপ্টার থেকে তোমরা 2টো এমসিকিউ পাবে, 2টো 1 নম্বর প্রশ্ন পাবে, 2টো 2 নম্বর প্রশ্ন পাবে, 2টো 3 নম্বর প্রশ্ন পাবে এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। এবার দেখো, তার মানে তোমাদের 10টা এমসিকিউ পাবে, 10টা এমসিকিউ করতে হবে, 10টায় 1 নম্বর প্রশ্ন হবে, 10টা 1 নম্বর প্রশ্ন করতে হবে। 6টা পাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন, কিন্তু করতে হবে তোমাদের 4টে 2 নম্বরের প্রশ্নের উত্তর। 6টা পাবে 3 নম্বরের প্রশ্ন, করতে হবে 4টে 3 নম্বরের প্রশ্ন। 6টা পাবে 5 নম্বরের প্রশ্ন, করতে হবে 2টো 5 নম্বরের প্রশ্ন। এইভাবে তোমাদের নাম্বার বিভাজন হবে। এবার দেখো দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1+10 = 10। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, নাকি পৃথ্বীরাজ চৌহান, নাকি বখতিয়ার খলজি, নাকি কুতুবউদ্দিন আইবক? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খুতুবা কথার অর্থ সাষ্টাঙ্গে প্রণাম করা, বন্ধ, ভাষণ, নাকি ক্ষমা করা? উত্তর হচ্ছে ভাষণ। পরের প্রশ্ন, দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করে ইলতুৎমিশ, নাকি আলাউদ্দিন খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক, নাকি ফিরোজ শাহ তুগলক? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে হাসান গঙ্গু। পরের প্রশ্ন, ইতালির কর্ডার ছিলেন নিকোলাস কন্টি, নাকি পেজ, নাকি লুজিন, নাকি হিউয়েন সাং? উত্তর হচ্ছে নিকোলা কন্টি। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দ। নেক্সট, বীরগ্রামে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1540 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্নে চলে আসবো, বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন কে? ইলতুৎমিশ, নাকি আলাউদ্দিন খলজি, নাকি গিয়াসউদ্দিন বলবন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সড়ক-ই-আজম নির্মাণ করেন কে? উত্তর হচ্ছে শের শাহ। নেক্সট প্রশ্ন দেখো, বীরবলের প্রকৃত নাম কি ছিল? অপশন কি আছে দেখো, বিষেন দাস, চরণ দাস, নাকি মহেশ দাস? উত্তর হচ্ছে মহেশ দাস। নেক্সট, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1×4 = 4, ঠিক না ভুল লিখতে বলেছে। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হতো তুর্কো আফগান শাসন। উত্তর ঠিক। তারপরে দেখো, হৌজি সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। এটা ভুল, এটা হচ্ছে ইলতুৎমিশ করেছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। কি আছে? ভারমল, ভগবন দাস, রঞ্জিত সিং, নাকি মান সিং? উত্তর হচ্ছে রঞ্জিত সিং। আবার বেমানান শব্দ দেওয়া হয়েছে এখানে, পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, নাকি বুরহানপুর? উত্তর হচ্ছে বুরহানপুর। নেক্সট দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। তো দেখো, কস্তম্ভে কি কি আছে? খলজি বিপ্লব, রুমি কৌশল, রাজা গণেশ আর সফাবি। তাহলে দেখো, যেটা হচ্ছে খলজি বিপ্লব যেটা হচ্ছে বি, অর্থাৎ ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হচ্ছে সি, অর্থাৎ বাবর। রাজা গণেশ হচ্ছে ডি, অর্থাৎ বাংলা। সফাবি হচ্ছে এ, অর্থাৎ ইরান। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1×5 = 5। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা।
ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর লিখবে মরক্কো দেশের। পরের প্রশ্ন, আমুক্ত মালব্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর লিখবে তেলেগু ভাষায় লেখা। নেক্সট দেখো 4 নম্বর, ওয়াতান কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে স্বদেশ। পরের প্রশ্ন, কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর লিখবে সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর লিখবে জাহাঙ্গীরের রাজসভায়। পরের প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? উত্তর লিখবে হল্যান্ড দেশের। নেক্সট, দুটি বা তিনটি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব, তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? উত্তর লিখবে দিল্লি সুলতানি শাসনে তুর্কি অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। রাজিয়ার সিংহাসনে বসার সময় থেকে তুর্কি অভিজাতরা তার বিরোধিতা করেছিল। বিরোধিতার কারণ 1, সুলতান ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করলেও একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতরা আপত্তি করেছিল। 2, তুর্কি অভিজাতরা মনে করেছিল রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। 3, উলেমাদের আপত্তি সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? তো পয়েন্ট করে প্রথমে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য দিয়ে তোমরা লিখবে বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা, শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা এবং দাক্ষিণাত্যের বিপুল অর্থ সম্পদ লুট করা। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। সুলয় কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। তো এর সুলয় কুলের আদর্শটা কি? মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1, বাদশাহ ও ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন। 3, তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। নেক্সট দেখো 5 নম্বর, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? উত্তর লিখবে দিল্লি শহরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। তো দিল্লি শহরে মিশ্র জনবসতির কারণ, প্রথমে দেখো পেশাভিত্তিক জনবসতি, তারপরে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লিখবে। আমি আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই দুটো পয়েন্ট দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি হলো এক বিশেষ ধরনের এবং বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রবর্তনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। নেক্সট দেখো, 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন চলে যাব, গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? তো উত্তর লিখবে বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। এই সময় 1, দিল্লির নিকটবর্তী অঞ্চলে মেওয়াটি দস্যুরা উপদ্রব করত। 2, বাংলার শাসক তুগলিল খাঁ বিদ্রোহ করেছিলেন, বলবন কঠোর হাতে এগুলো দমন করছিলেন। তারপরে পয়েন্ট দিবে দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। দেখো এখানে দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা এটা দেখে নিও। আমি ভিডিওটা পজ করছি, একটু ভিডিওটা পজ করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। চলে আসছি পরবর্তী স্লাইডে। নেক্সট, ইক্তা বা ইক্তাদার বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমে এখানে লেখানো হচ্ছে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো, তোমরা এর উত্তরটা এভাবে লিখে দেবে যেমন করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছে পরবর্তী প্রশ্নে। বলছে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয়ে কিন্তু আসতে চলেছে। দেখো এখানে 3টে বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, যুদ্ধকাল, বাবরের প্রতিদ্বন্দ্বী আর ফলাফল। 3টে বিষয়ের উপর ভিত্তি করে খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের পার্থক্য লেখানো হয়েছে। তোমরা ভালো করে এটা লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলের উত্তরটা লিখে নিয়েছো। চলে আসছি আমার পরবর্তী স্লাইডে। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার যে 12 জন রাজা
স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা। এবার এরা কারা হলেন 12 জন? দেখো 12 জনের নাম এখানে দেওয়া হয়েছে, এগুলো লিখলেই কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অনেক ঐতিহাসিকের মধ্যে শেষে লিখবে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। ঠিক আছে, এই দিয়ে তার এই উত্তরটা শেষ করবে। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে কি জানা যায়? তো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। প্রথমে অবস্থানটা লেখানো হয়েছে, ঠিক আছে, তারপরে চাঁদনি চকের নামকরণ, সেখানে আবার দুটো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। চাঁদনি চক সম্পর্কে জনশ্রুতি আর চাঁদনি চক সম্পর্কে গল্প, এই দুটো পয়েন্টের উপর বেস করে চাঁদনি চকের নামকরণ সম্পর্কে তোমরা লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। এবার দেখো পরবর্তী স্লাইডে অথবা দিয়ে আছে ইউরোপীয় কোম্পানির পুঁথিগুলি কেমন ছিল? তো উত্তর লিখবে সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ মানে ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। কুঠিগুলিতে ইউরোপীয় বণিকেরা নিজেদের বাড়িঘর তৈরি করত। কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। কুঠিগুলিতে মালের গুদাম থাকতো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 8 থেকে 10টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির বায়াদ্দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। তো সুলতান আলাউদ্দিন খলজি বায়াদ্দর নিয়ন্ত্রণ করেন, তার কারণটা এখানে তোমার এখানে লেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিয়ে বাজারের ধরন, সেখানেও তোমরা 4টে পয়েন্ট এখানে আছে। তারপরে বাজার পরিদর্শক রাজকর্মচারী, তারপরে বাজারে সরকারি নিয়মাবলী, তারপরে মতামত, এইসব পয়েন্টের বেস করে তোমরা এটা লিখবে। ঠিক আছে, এবার দেখো ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? তো পয়েন্ট করবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা। যে সমস্যা প্রথমে লিখবে, প্রথমে দেখো যেসব পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্ট অনুযায়ী লিখবে। তারপরে সমস্যার মোকাবিলা, বন্ধুত্বের নীতি, করদ রাজ্যে পরিণত করার নীতি, যুদ্ধনীতি প্রথমত, দ্বিতীয়ত, এইসব পয়েন্টের বেস করে এটা লিখলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, অথবা শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। তো এর দেখো ভূমিকা দিয়ে লেখানো হয়েছে, ভূমিকা প্রথমে, তারপরে শেরশাহর মানবিক চিন্তামূলক সংস্কার, প্রথম পয়েন্ট ভূমি রাজস্ব, তার আন্ডারে পাট্টা কৌলিয়ত, এটা এর আগেই করালাম, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, উপসংহার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। তারপরে মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দেখো প্রথমে দুভাবে ভাগ করা যায়, গ্রাম ও শহরের বাণিজ্য এবং একাধিক শহরের মধ্যে বাণিজ্য। তো প্রথম পয়েন্ট গ্রাম ও শহরের বাণিজ্য, তারপর দ্বিতীয় পয়েন্ট একাধিক শহরের মধ্যে বাণিজ্য। এই দুটো পয়েন্টের বেস করেই কিন্তু এই উত্তরটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো। তারপরে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। নাগরিকদের বসতি আর নাগরিক সম্প্রীতি, এইসব পয়েন্টের বেস করে উত্তরটা লেখানো হয়েছে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি এগুলো কিন্তু পড়ছি না, আমি জাস্ট তোমার ডিসপ্লে করে দিয়েছি, তোমরা ভিডিওর পজ করে লিখে নাও। তো আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান ধারে 50 সময় তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 3টে করে স্কুলের অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তুমি যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বগুলি আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং নাম্বার বিভাজন ঠিক তোমাদের কেমনভাবে হয়ে চলেছে। দেখে নাও তোমাদের যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হলো, দেখো দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য, এই কটা চ্যাপ্টার তোমাদের রয়েছে। এবার এখান থেকে কীভাবে নাম্বার বিভাজন হবে তার লিস্টটা এইভাবে এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আমি এর আগের ভিডিওতে এই নাম্বার বিভাজন নিয়ে বলেছি, এই জন্য আর এখানে আর বললাম না, এখানে তোমরা দেখে নিও কী কীভাবে নাম্বার বিভাজনটা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্নে চলে যাব। দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান, বখতিয়ার খলজি নাকি কুতুবউদ্দিন আইবক? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খুতবা কথাটির অর্থ সাষ্টাঙ্গে প্রণাম করা, বন্ধ, ভাষণ নাকি ক্ষমা করা? উত্তর হচ্ছে ভাষণ।
পরের প্রশ্ন, দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন কে? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম? উত্তর হচ্ছে হাসান গঙ্গু। পরের প্রশ্ন, ইটালির পর্যটক ছিলেন কে ছিলেন? উত্তর লিখবেন নিকোলা কন্টি। কিতাব অল রিহলা এর রচয়িতা হলেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। নেক্সট, খলজি বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। পরের প্রশ্ন 10, কবুলিয়ত ও পাট্টা চালু করেন কে? শেরশাহ। এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে 1 গুণ 5 সমান 5। পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন? হচ্ছে পায়েস। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3, পাট্টা ও কবুলিয়ত চালু হয়েছিল শেরশাহের আমলে। ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিরিজ খান। ঠিক আছে, শূন্যস্থানগুলো তাহলে হয়ে গেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর লিখবে মালিক কাপুর। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কবে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? 1576 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা হবে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, আর হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে অবর। পরের প্রশ্ন, তামার মুদ্রা কে চালু করেন? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, দিন ই ইলাহি কি? উত্তর লিখবে আকবরের ব্যক্তিগত ধর্মমত। নেক্সট, 4 প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পাট্টা ও কৌলিয়ত কি? উত্তর লিখবে কৃষকদের জমির উপর অধিকার সুনিশ্চিত করতে শেরশাহ কৃষককে যে জমির দলিল দিতেন তা পাট্টা নামে পরিচিত, আর কৃষক পাট্টার বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল দিত তা কবুলিয়ত নামে পরিচিত। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন? এর ফল কি হয়েছিল? উত্তর লিখবে সুলতান মোহাম্মদ বিন তুগলক দাক্ষিণাত্যকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে এবং মঙ্গল আক্রমণের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে দিল্লি থেকে দেবগিরিতে, যার নতুন নাম হয় দৌলতাবাদ, রাজধানী স্থানান্তরিত করেন। এর ফলে বহু মানুষের প্রাণহানি হয় এবং অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? উত্তর লিখবে সুলতান আলাউদ্দিন খলজি সামরিক ব্যবস্থায় দুর্নীতি দূর করতে 2টি প্রথা চালু করেন। এর মধ্যে ঘোড়া চিহ্নিত করার প্রথাকে দাগ এবং সৈন্যদের পরিচয় নথিভুক্ত করার প্রথাকে হুলিয়া বলা হতো। পরের প্রশ্ন, সিজদা ও পাইবস কি? উত্তর লিখবে দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবন তার সভাসদদের জন্য 2টি বিশেষ অভিবাদন প্রথা চালু করেন। এর মধ্যে সুলতানের সামনে নতজানু হয়ে মাথা নত করাকে সিজদা এবং সুলতানের পায়ে চুম্বন করাকে পাইবস বলা হতো। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধটি মুঘল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, সুলহ-ই-কুল কথার অর্থ কি? উত্তর লিখবে সুলহ-ই-কুল কথার অর্থ হলো সকলের প্রতি সহনশীলতা বা সর্বজনীন শান্তি। মুঘল সম্রাট আকবর এই নীতি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, 4 থেকে 5টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। 3 গুণ 4 সমান 12। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? দেখো, দিল্লির সুলতান হিসেবে ইলতুৎমিশকে বেশ কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমত, তার সামনে ছিল জালালি, নাসারউদ্দিন কুবাচা এবং আলিমর্দান খলজি, এই 3 প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বাংলার স্বাধীনতাকামী খলজি মালিকরা তার কর্তৃত্বকে অস্বীকার করছিল। তৃতীয়ত, রাজপুত শাসকরা দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যা ইলতুৎমিশের শাসনকে আরো কঠিন করে তুলেছিল। এই সব সমস্যার মোকাবিলা করে ইলতুৎমিশ দিল্লিতে তুর্কি শাসনের ভিত্তি মজবুত করেন। পরের প্রশ্ন, টিকা লেখো মনসবদারি প্রথা। উত্তর লিখবে মুঘল সম্রাট আকবর তার শাসনকালে মনসবদারি প্রথা চালু করেন। আচ্ছা, মনসবদের প্রথার সঙ্গে তোমরা জায়গিরদারি ব্যবস্থা, এটাও কিন্তু ভালোভাবে করে রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জায়গিরদারি প্রথা। ঠিক আছে, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা।
এই প্রথার মাধ্যমে সরকারি কর্মচারীদের সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে পদমর্যাদা, বেতন এবং দায়িত্ব নির্ধারণ করা হতো। প্রতিটি মনসবদারের একটি জাত এবং একটি সাওয়ার পদমর্যাদা থাকতো। মনসবদাররা নগদ অর্থে অথবা জায়গিরের মাধ্যমে বেতন পেতেন। এই প্রথা মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক কাঠামোকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, দিল্লি শহরে মিশ্র ধরনের বসতি গড়ে উঠেছিল কেন? দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। আমি জাস্ট এরপর থেকে উত্তরগুলো জাস্ট ডিসপ্লে করে যাচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে আবার লিখবে, তাহলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে খাতায় সুন্দর করে উত্তরটা লিখে নাও। আশা করি তোমার ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। চলো আরো পরবর্তী প্রশ্নে। 5.4, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে, ঠিক আছে? উত্তরটা আমি ডিসপ্লে করে দিচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও এবং স্টার মার্ক দিয়ে রেখো খাতাতে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাবো। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে, বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কি জানতে পারা যায়? দেখো, এই উত্তরটাও ডিসপ্লে হচ্ছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? এই বিদেশি পর্যটকদের থেকে শুরু করবে, গৌরবময় দিক তুলে ধরে, এত অব্দি লিখলেই কিন্তু এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা পজ করে তোমরা সবাই লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 5.6, দাক্ষিণাত্য খত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে, ঠিক আছে? যেমন করে উত্তরটা লেখানো হয়েছে তোমরা খাতায় সুন্দর করে এরকম ভাবে উত্তরটা লিখে নেবে এবং এখানেও কিন্তু তোমরা স্টার মার্ক দেবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 5 × 2 = 10, এগুলো বড় প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে জানো লেখো, ঠিক আছে? যেগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এগুলো পয়েন্ট ওয়াইজ তোমাদের লেখানো হয়েছে, রাজস্ব সংস্কার, সামরিক সংস্কার, বিচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে? এভাবে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু পরীক্ষায় উত্তর দেবে এলে, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো খুব। তারপরটা দেখো, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। এটাও দেখো তোমাদের পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, সাম্রাজ্য বিস্তার ও সুসংহতকরণ, প্রশাসনিক সংস্কার, ধর্মীয় নীতি, সাংস্কৃতিক অবদান, ঠিক আছে? এরকম পয়েন্টের উপর কিন্তু লেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। দেখো, এখানে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, যেমন করে লেখানো হয়েছে পয়েন্ট ওয়াইজ, ঠিক তেমন করে তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখে ফেলবে, ঠিক আছে? আশা করি লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। দেখো, আমি পয়েন্ট কি দিয়েছি দেখো, এখানে হ্রদ ও জলাধার নির্মাণ, খাল খনন, কূপ ও বাবরি এর উদ্দেশ্য, ঠিক আছে? যেমন করে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে তোমরা কিন্তু ঠিক তেমনভাবে পয়েন্ট ওয়াইজ তোমরা লিখবে, ঠিক আছে? যেমন করে লেখানো হয়েছে তেমন করে লিখবে। আশা করি লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। জাবতি প্রথা কি বলতে কি বোঝো? আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। তো জাবতি প্রথা এখানে পয়েন্ট করে প্রথমে লেখানো হয়েছে। দেখো দেখো তোমাদের এখানে প্রথমে জাবতি প্রথার সময় লেখানো হয়েছে, তারপরে আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল সেই ব্যাপারে তোমার লেখানো হচ্ছে। পরপর রাজস্ব ব্যবস্থা পয়েন্ট করে লেখানো হয়েছে, ভূমি জরি, রাজস্ব নির্ধারণ, 10 সালা বন্দোবস্ত, কৃষকদের অধিকার, কর্মচারী নিয়োগ, এরকম পয়েন্টের উপরে লেখানো হয়েছে। 10 সালা বন্দোবস্ত ভালো করে করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো, মধ্যযুগে ভারতের দেশের ভেতর বাণিজ্য ধরনগুলি কেমন ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমার ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো উত্তরগুলো। এবার দেখো, তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই প্রশ্নের যে হুবহু পরীক্ষাগুলো এখন মানে নাই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের জন্য আরও আমি ইম্পর্টেন্ট সেট নিয়ে আসবো, সেগুলো ভালো করে তোমরা দেখবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বলে দিচ্ছি, যেমন তোমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন, এখান থেকে তোমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করবে, ইত্তা কি, কেন সুলতানরা ইত্তা ব্যবস্থা চালু করেছিল, তারপরে বাজার দর নিয়ন্ত্রণ তোমাদের করালাম, আলাউদ্দিনের সামরিক অভিযান বর্ণনা করো, মোহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা লেখো, এই পরিকল্পনাগুলোর ব্যর্থতার কারণ কি, সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বর্ণনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে মুঘল সাম্রাজ্য, এখান থেকে তোমরা যেগুলো করবে, জায়গিরদারের প্রথা তোমাদেরকে বললাম, তারপরে শের শাহের শাসন ব্যবস্থায় সামরিক সংস্কার কার্যাবলী, তারপরে শাহজাহানের রাজত্বকালে
মুঘল শাসনের স্বর্ণযুগ বলা হয়, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে নগর বণিক ও বাণিজ্য, এখান থেকে যে বড় প্রশ্ন সেগুলো তোমরা করবে মেনলি ভালো করে। মুঘল সম্রাটরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছিল, তারপরে মুঘল আমলে বহির্বাণিজ্য সম্পর্কে লেখো, অন্তঃবাণিজ্য সম্পর্কে লেখো, তারপর দিল্লির সুলতান আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল, তারপরে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল, এগুলো ভালো করে করে যাবে। ঠিক আছে, তারপরে হুন্ডি কি, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, এগুলো ভালো করে করে যাবে, দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, এছাড়াও 2টো সেটের সাজেশন দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। সেগুলো হলো দেখো, দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, এই কটা চ্যাপ্টার তোমাদের রয়েছে। এবার এখান থেকে কিভাবে নাম্বার বিভাজন হবে তার লিস্টটা এইভাবে এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আমি এর আগের ভিডিওতে এই নাম্বার বিভাজন নিয়ে বলেছি, ওই জন্য আর এখানে আর বললাম না, এখানে তোমরা দেখে নিও কিভাবে নাম্বার বিভাজনটা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্নে চলে যাব। দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান, বখতিয়ার খলজি নাকি কুতুবউদ্দিন আইবক? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খুতবা কথাটির অর্থ সাষ্টাঙ্গে প্রণাম করা, বন্ধ, ভাষণ নাকি ক্ষমা করা? উত্তর হচ্ছে ভাষণ। পরের প্রশ্ন, দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন কে? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম? উত্তর হচ্ছে হাসান গঙ্গু। পরের প্রশ্ন, ইটালির পর্যটক ছিলেন কে ছিলেন? উত্তর লিখবেন নিকোলা কন্টি। কিতাব অল রিহলা এর রচয়িতা হলেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। নেক্সট, খলজি বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। পরের প্রশ্ন 10, কবুলিয়ত ও পাট্টা চালু করেন কে? শেরশাহ। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। ঠিক না ভুল লিখতে বলেছে। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হতো তুর্কো আফগান শাসন। উত্তর ঠিক। তারপরে দেখো, হৌজি সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন। এটা ভুল, এটা হচ্ছে ইলতুৎমিশ করেছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। কি আছে? ভারমল, ভগবন দাস, রঞ্জিত সিং নাকি মান সিং? উত্তর হচ্ছে রঞ্জিত সিং। আবার বেমানান শব্দ দেওয়া হয়েছে এখানে, পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড় নাকি বুরহানপুর? উত্তর হচ্ছে বুরহানপুর। নেক্সট দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। তো দেখো, কস্তম্ভে কি কি আছে? খলজি বিপ্লব, রুমি কৌশল, রাজা গণেশ আর সফাবি। তাহলে দেখো যেটা হচ্ছে খলজি বিপ্লব, খলজি বিপ্লব যেটা হচ্ছে বি অর্থাৎ ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হচ্ছে সি অর্থাৎ বাবর। রাজা গণেশ হচ্ছে ডি অর্থাৎ বাংলা। সফাবি হচ্ছে এ অর্থাৎ ইরান। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর লিখবে মরক্কো দেশের। পরের প্রশ্ন, আমুক্ত মালব্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর লিখবে তেলেগু ভাষায় লেখা। নেক্সট দেখো 4 নম্বর, ওয়াতান কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে স্বদেশ। পরের প্রশ্ন, কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর লিখবে সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর লিখবে জাহাঙ্গীরের রাজসভায়। পরের প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? উত্তর লিখবে হল্যান্ড দেশের। নেক্সট, 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব, তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? উত্তর লিখবে দিল্লি সুলতানি শাসনে তুর্কি অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। রাজিয়ার সিংহাসনে বসার সময় থেকে তুর্কি অভিজাতরা তার বিরোধিতা করেছিল। বিরোধিতার কারণ 1,
সুলতান ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করলেও একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতরা আপত্তি করেছিল। 2 তুর্কি অভিজাতরা মনে করেছিল রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। 3 উলেমাদের আপত্তি সত্ত্বেও রাজিয়া মুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? তো পয়েন্ট করে প্রথমে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য দিয়ে তোমরা লিখবে বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা, শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা এবং দাক্ষিণাত্যের বিপুল অর্থ সম্পদ লুট করা। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। সুলয় কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। তো এর সুলয় কুলের আদর্শটা কি? মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1 বাদশাহ ও ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, 2 প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন, 3 তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। নেক্সট দেখো 5 নম্বর, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? উত্তর লিখবে দিল্লি শহরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। তো দিল্লি শহরে মিশ্র জনবসতির কারণ, প্রথমে দেখো পেশাভিত্তিক জনবসতি, তারপরে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লিখবে। আমি আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই দুটো পয়েন্ট দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি হলো এক বিশেষ ধরনের এবং বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রবর্তনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। নেক্সট দেখো, 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব, গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? তো উত্তর লিখবে বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা গিয়াসউদ্দিন বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। এই সময় 1 দিল্লির নিকটবর্তী অঞ্চলে মেওয়াটি দস্যুরা উপদ্রব করত। 2 বাংলার শাসক তুগলিল খাঁ বিদ্রোহ করেছিলেন, বলবন কঠোর হাতে এগুলো দমন করছিলেন। তারপরে পয়েন্ট দিবে দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। দেখো এখানে দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা এটা দেখে নিও। আমি ভিডিওটা পজ করছি, একটু ভিডিওটা পজ করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। চলে আসছি পরবর্তী স্লাইডে। নেক্সট, ইক্তা বা ইক্তাদার বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমে এখানে লেখানো হচ্ছে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো, তোমরা এর উত্তরটা এভাবে লিখে দেবে যেমন করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছে পরবর্তী প্রশ্নে। বলছে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয়ে কিন্তু আসতে চলেছে। দেখো এখানে 3টে বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, যুদ্ধকাল, বাবরের প্রতিদ্বন্দ্বী আর ফলাফল। 3টে বিষয়ের উপর ভিত্তি করে খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের পার্থক্য লেখানো হয়েছে, তোমরা ভালো করে এটা লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলের উত্তরটা লিখে নিয়েছো। চলে আসছি আমার পরবর্তী স্লাইডে। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে যা যেন লেখো। উত্তর লিখবে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা। এবার এরা কারা হলেন 12 জন? দেখো 12 জনের নাম এখানে দেওয়া হয়েছে, এগুলো লিখলেই কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অনেক ঐতিহাসিকের মধ্যে শেষে লিখবে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন, ঠিক আছে? এই দিয়ে তার এই উত্তরটা শেষ করবে। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে কি জানা যায়? তো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। প্রথমে অবস্থানটা লেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে চাঁদনি চকের নামকরণ, সেখানে আবার দুটো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, চাঁদনি চক সম্পর্কে জনশ্রুতি আর চাঁদনি চক সম্পর্কে গল্প। এই দুটো পয়েন্টের উপর বেস করে চাঁদনি চকের নামকরণ সম্পর্কে তোমরা লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। এবার দেখো পরবর্তী স্লাইডে। অথবা দিয়ে আছে ইউরোপীয় কোম্পানির পুঁথিগুলি কেমন ছিল?
তো উত্তর লিখবে 17 শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ মানে ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। কুঠিগুলিতে ইউরোপীয় বণিকেরা নিজেদের বাড়িঘর তৈরি করত। কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। কুঠিগুলিতে মালের গুদাম থাকতো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 8 থেকে 10টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির বায়াতদর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। তো সুলতান আলাউদ্দিন খলজি বায়াতদর নিয়ন্ত্রণ করেন, তার কারণটা তোমার এখানে লেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিয়ে বাজারের ধরন, সেখানেও তোমরা 4টে পয়েন্ট এখানে আছে। তারপরে বাজার পরিদর্শক, রাজকর্মচারী, তারপরে বাজারে সরকারি নিয়মাবলী, তারপরে মতামত। এইসব পয়েন্টের বেস করে তোমরা এটা লিখবে, ঠিক আছে? এবার দেখো, ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন। তো পয়েন্ট করবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা। যে সমস্যা প্রথমে লিখবে, প্রথমে দেখো যেসব পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্ট অনুযায়ী লিখবে। তারপরে সমস্যার মোকাবিলা, বন্ধুত্বের নীতি, করদ রাজ্যে পরিণত করার নীতি, যুদ্ধনীতি প্রথমত, দ্বিতীয়ত। এইসব পয়েন্টের বেস করে এটা লিখলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? অথবা শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। তো এর দেখো ভূমিকা দিয়ে লেখানো হয়েছে, ভূমিকা প্রথমে, তারপরে শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার, প্রথম পয়েন্ট ভূমি রাজস্ব, তার আন্ডারে পাট্টা কবলিয়ত, এটা এর আগেই করালাম, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, উপসংহার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। তারপরে মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দেখো, প্রথমে দুভাবে ভাগ করা যায়, গ্রাম ও শহরের বাণিজ্য এবং একাধিক শহরের মধ্যে বাণিজ্য। তো প্রথম পয়েন্ট গ্রাম ও শহরের বাণিজ্য, তারপর দ্বিতীয় পয়েন্ট একাধিক শহরের মধ্যে বাণিজ্য। এই দুটো পয়েন্টের বেস করেই কিন্তু এই উত্তরটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো। তারপরে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল, ঠিক আছে? তো উত্তরটা দেখে নাও কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। নাগরিকদের বসতি আর নাগরিক সম্প্রীতি, এইসব পয়েন্টের বেস করে উত্তরটা লেখানো হয়েছে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি এগুলো কিন্তু পড়ছি না, আমি জাস্ট তোমার ডিসপ্লে করে দিয়েছি, তোমরা ভিডিওর পজ করে লিখে নাও। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেসব সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বলে দিচ্ছি, যেমন তোমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন, এখান থেকে তোমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করবে, ইত্তা কি, কেন সুলতানরা ইত্তা ব্যবস্থা চালু করেছিল, তারপরে বাজার দর নিয়ন্ত্রণ তো তোমাদের করালাম, আলাউদ্দিনের সামরিক অভিযান বর্ণনা করো, মোহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা লেখো, এই পরিকল্পনাগুলোর ব্যর্থতার কারণ কি, সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বর্ণনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে মুঘল সাম্রাজ্য, এখান থেকে তোমরা যেগুলো করবে, জায়গিরদারের প্রথা তোমাদেরকে বললাম, তারপরে শের শাহের শাসন ব্যবস্থায় সামরিক সংস্কার কার্যাবলী, তারপরে শাহজাহানের রাজত্বকালে মুঘল শাসনের স্বর্ণযুগ বলা হয়, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে নগর, বণিক ও বাণিজ্য, এখান থেকে যে বড় প্রশ্ন সেগুলো তোমরা করবে মেনলি ভালো করে। মুঘল সম্রাটরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছিল, তারপরে মুঘল আমলে বহির্বাণিজ্য সম্পর্কে লেখো, অন্তঃবাণিজ্য সম্পর্কে লেখো, তারপর দিল্লির সুলতান আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল, তারপরে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল, এগুলো ভালো করে যাবে, ঠিক আছে? তারপরে হুন্ডি কি, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, এগুলো ভালো করে যাবে, দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা আগে বইটা খুঁটিয়ে পড়ে কিন্তু এইসব প্রশ্নগুলো উত্তর করতে যাও। তোমরা ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।